পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ। আপনাদের সাথে আছি আমি বসিম। বাঁশের কঞ্চিকে পূর্ণা ভীষণ ভয় পায়, অথচ কঞ্চির বাড়ি না খাওয়ার অবধি ঘুম তাকে কিছুতেই ছাড়ছে না। এই জন্য ভূত তাড়ানো হেমলতা বাঁশের কঞ্চি আনতে বাঁশবাগানের দিকে চলে যান। এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে, পূর্ণা ওঠ, মাঠটা খাওয়ার আগে ওঠ, এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা ওঠ। পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে। একটা মানুষ এত ডাকাডাকির পরও কি করে ঘুমিয়ে থাকতে পারে। সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে। হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকলেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জুড়ে চিমটি কাটে, কিন্তু মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে যায় পূর্ণা। তুই সর পদ্ম, ও মারের যোগ্য, পিটিয়ে ওর ঘুম ছাড়াতে হবে। হেমলতা রাগান্বিত সুর। পদ্মজা মায়ের কথার উপর কিছু বলার সাহস পেল না, দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণার পায়ের গোলারিতে কঞ্চি দিয়ে বাড়ি দিতেই একটা আওয়াজ হলো, প্যাচ করে। ভয়ে চোখ বুজে ফেললো পদ্মজা। ইস, পায়ের চামড়া ছিঁড়ে গেছে বোধ হয়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছে এবং তিনি আঘাত করছেন। সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসলো। চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায়। বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। প্রেমা জোরে হেসে উঠল। হেমলতা কড়া চোখে তাকাতেই থেমে গেল দুই বোনের হাসি। পূর্ণা ভীতু কণ্ঠে বলল, আর হবে না আম্মা, সে তো প্রতিদিনই বলিস, আজই শেষ। আম্মা আম্মা মেরো না। সে লাফিয়ে উঠে চৌকির কোণে গিয়ে বসে। এমন সময় ঘন মেঘ আকাশ ছেয়ে গেল। শোনা গেল বজ্রপাতের আওয়াজ। মনে মনে পূর্ণা প্রেমা খুশি হলো। আজ আর স্কুলে যেতে হবে না। বাড়ি থেকে 2 ক্রোশ দূরে স্কুল। আম্মা নিশ্চয় যেতে না করবেন। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল, মেঘ আসবে মনে হয়, যাব স্কুলে? মেঘ তোর কি সমস্যা করলো? এখনই যাবি স্কুলে, তৈরি হ। হেমলতা চলে যেতেই পূর্ণা ভুরুকুঞ্চন করে থম মেরে বসে রইল। পদ্মজা তাড়া দেয়, বসে আসিস কেন, জলদি কর, নয়তো আবার মার খাবি। পূর্ণা তীব্র বিরক্তি নিয়ে স্কুলের জন্য প্রস্তুত হয়। বর্ষাকাল চলছে। রাতে বিরক্তিহীনভাবে বৃষ্টি হওয়ায় কাদা জমেছে রাস্তায়। পথ চলা কষ্টকর। 3 বোন হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে। তাদের মনে কাজ করছে পিছলে পড়ে বই খাতা নষ্ট হওয়ার ভয়। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পথের পাশ থেকে বড় 3টে কচু পাতা ছিঁড়ল পদ্মজা। পূর্ণা প্রেমার হাতে দুটো দিয়ে নিজের মাথায় ধরল তৃতীয়টি। তবে তাতে লাভ হলো না। মাথা না ভিজলেও শরীর ও বই খাতা হয়ে গেল। পূর্ণা বিরক্তি প্রকাশ করলো, ধ্যাত, ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা? দেখো, হাঁটু অবধি পায়জামা কাদা আর বৃষ্টির পানি দিয়ে নষ্ট হয়ে গেছে। পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না কি করব, স্কুলে যাব নাকি বাড়ি ফিরব? আপা বাড়ি যাই, বলল প্রেমা। পদ্মজা একটু ভাবলো, এরপর 2 বোনকে বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যা কি? অগত্যায় স্কুলে যেতেই হলো। পদ্মজা সম্মতি না দিলে বাড়িতে গিয়েও উঠতে পারবে না তারা। স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল 2 বোন। প্রেমার 1 ঘন্টা আগে ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, স্কুলে আব্বা এসেছিলেন? প্রেমাকে নিয়ে গেছে, তোর সঙ্গেও দেখা হলো। পদ্মজার গলাটা করুণ শোনালো। পূর্ণার মন খারাপ হলো। আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসে না? বৃষ্টির পানি ও মাটি মিশে কাদায় একাকার হয়ে গেছে পুরো পথ। কাদামাটিতে হাঁটার মতো ভোগান্তি আর নেই। পূর্ণা যেভাবে হেলে দুলে হাঁটছে তাতে পদ্মজার ভয় হচ্ছে পড়ে না যায়। সে বোনকে ডেকে বলল, পূর্ণা সাবধানে হাঁট, পড়ে যাবি। তার সাবধানের বাণী শেষ হতেই
ধপাস করে কাঁদাতে পড়ে গেল পূর্ণা। আটকে উঠল পদ্মজা। পূর্ণার পা নিমেষে ব্যথায় টনটন করে ওঠে। পদ্মজা দু হাতে আঁকড়ে তোলার চেষ্টা করে। পূর্ণা কিছুতেই উঠতে পারছে না। পা যেন ব্যথায় অবশ হয়ে গেল। কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল, আপা, পা ভেঙে গেছে মনে হয়। ইস, এত ব্যথা করছে। মচকেছে বোধ হয়। ঠিক হয়ে যাবে, ওঠার চেষ্টা কর। আমার গলা ধরে ওঠ। গ্রামের পথ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলে পথে কেউ নেই। গৃহস্থরা ভাতগুম দিয়েছে। সামনের বিলে থই থই জল, তার পাশে ক্ষেত, ডানে বামে কাদামাটির পথ, পেছনে ঝোপঝাড়। পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না। এদিকে পা সোজা করার শক্তি পাচ্ছে না পূর্ণা। প্রচুর ব্যথা। ঠোঁট কামড়ে কাচ্ছে সে। পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ, কিছু করো, সাহায্য করো। একটু পর পূর্ণাকে বলল, বোন আমার, একটু চেষ্টা কর উঠতে। পদ্মজার উচ্ছ্বাসে পূর্ণা পায়ের পাতা মাটিতে ফেলল, কিন্তু সঙ্গে সঙ্গে ব্যথায় বিজলে চমকে উঠল তার পুরো শরীরে। ও মা, আপারে, পারছে না, আমার পা শেষ, মরে যাব আমি। এসব বলিস না, পায়ের ব্যথায় কেউ মরে? অল্পক্ষণের মাঝে আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেল। তা দেখে আতকে চোখ মুখ নীল হয়ে গেল পদ্মজার। কান্না পাচ্ছে তার। পদ্মজা আলতো করে চাপ দিতেই পায়ের ব্যথা চমকিয়ে উঠল পূর্ণা। একটু সাবধানে হাঁটলে কি হতো। ইস, এখন কি কষ্ট হচ্ছে। পদ্মজার চোখ ভরে জল উঠছে। আপা, আপা, ব্যথায় মরে যাচ্ছি। পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল। কচিতে চোখ তুলে তাকালো সে ক্ষেতের দিকে। পর মুহূর্তে হাসি ফুটে উঠল ঠোঁটে। সে উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল, পূর্ণারে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণার কলিজায় পানি পায়। মাকে দেখেই যেন ব্যথা অনেকটা কমে গেছে। হেমলতা ছুটে আসেন। পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলেন, কিছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বলল, তুই বইগুলো নে। হেমলতা এদিকে সেলাই করার কাপড় দিতে এসেছিলেন। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। বাড়িতেও কোনো কাজেও মন টিকছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকে দ্রুত বিপর্যয়ী মেয়েকে দেখতে পেলেন। একটা মেয়ে পথে বসে আছে, আর একটা মেয়ে তাকে তোলার চেষ্টা করছে। মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে ওঠে তার। পথ দিয়ে আসলে দেরি হবে বলে তিনি ক্ষেতের ভেতর দিয়ে ছুটে এসেছেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেল খুব উপকার হতো। আশ্চর্যভাবে 2 মিনিটের মাথায় দেখা মিলল ভ্যানের চিত্রা, লিখন সহ আরও 2 জন। তারা মাতাব্বর বাড়িতে গিয়েছিল। আরেকটুকু এগোতেই পদ্মজা আর তার মা বোনকে দেখতে পেল চিত্রা। উদ্বিগ্ন কণ্ঠে ভ্যান চালককে বলল, চাচা, ভ্যান থামান। চিত্রার দৃষ্টি অনুসরণ করে লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়া করে ভ্যান থেকে নেমে আসে। চিত্রাও বসে নেই। চোখে মুখে ভয় নিয়ে জানতে চাইল, কি হয়েছে পূর্ণার, কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মচকে গেছে। হেমলতা, চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে ভ্যানে তুলে নিয়ে লেখন সহ বাকি 2 জন সহকর্মী ভ্যান ছেড়ে দিল। তারা মোড়ল বাড়িতে হেঁটেই ফিরবে। অনেকটা কমেছে পা ব্যথা। 2টো বালিশের উপর রাখা হয়েছে পা। ব্রেস নেই বলে ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছে হেমলতা। যে ব্যথা পেয়েছে তাতে কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটতেও পারবে না। হেমলতা মেয়েকে খাইয়ে দিতে দিতে বললেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে বসতে হবে না। পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু এখন টিভি দেখতে যাব কিভাবে? সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। বিরক্ত হয়ে উঠল ও ডুব গেল। তারপর কাচুমাচু হয়ে মিলিয়ে যাওয়ার গলায় বলল, মোটেও খুশি হয়নি। পূর্ণা অগোচরে হেমলতা ঠোঁট চেপে হাসলেন।
আড়াল থেকে তা দেখে পদ্মজাও হাসল। তখন দিনের শেষ ভাগ। সূর্য মামা আকাশ গাঢ় লাল আভায় রাঙিয়ে দিয়ে বিদায় নিতে চাইছেন। আকাশের সঙ্গে মিশে রয়েছে ঘন ঘন মেঘ। সেই মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে দিগন্তের শেষ আলো। ঠিক তখন মগা এসে জানালো, মুন্নার বাপ খুন হয়েছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত সবার মাথায় যেন আছড়ে পড়ল বাজ। পঙ্গ, ভিক্ষুক, অসহায় মানুষটিকে আবার কে মারল? এমন মানুষের শত্রু থাকে, তাও আবার এমনই যে একেবারেই মেরে ফেলল? হেমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন করল, কখনকার ঘটনা? মগা জানালো দুপুরের কথা। দুপুরে 2 কি 3টার গ্রামবাসী জানতে পারে ঘটনাটি। আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে। লাশ নৌপাড়ার ধান খেতে পাওয়া গেছে। সবাই মিলে মুন্নার বাপকে দেখতে যায়। বাড়িতে রয়ে যায় শুধু পদ্মজা, প্রেমা ও পূর্ণা। পুলিশ লাশ নিয়ে যাওয়ার পর সবাই মুন্নাকে নিয়ে বিপাকে পড়ে। আত্মীয় বলতে তার কেউ নেই। দূর সম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না। মাতাব্বর মুন্নার ভার নিতে চাইছিলেন, কিন্তু মুন্না জানান সে থাকলে পদ্মজাদের বাড়িতে থাকবে। হেমলতা মাতাব্বরের অনুমতি নিয়ে সানন্দে মুন্নাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। পদ্মজা, পূর্ণা খুব খুশি হন। খুশি হলো না শুধু প্রেমা। মুন্না ও প্রেমার সমবয়সী। প্রেমা ভাবছে তার আদর এখন ভাগাভাগি হয়ে যাবে। হেমলতা ব্যাপারটা বুঝতে পেরে পদ্মজাকে বললেন, প্রেমার বোধ হয় মুন্নাকে পছন্দ হচ্ছে না। দুজনের মধ্যে সঙ্গতা করে দিস, যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কয়েকদিন গেলেই মিশবে। মুন্না বেগুড়ে ঘুমাচ্ছে। হেমলতা তাকে ঘরে এনেই গরম গরম ভাত খাইয়ে দিয়েছিলেন। হেমলতাকেই খেয়েই ছেলেটা ঘুমিয়ে পড়ে। রাত তো কম হলো না। মা বোনের বৈঠক দেখে পূর্ণা বলল, আম্মা, মুন্নার নতুন নাম রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই, আমাদের নাম দিয়েই। তাহলে ওর নাম, তাই না আম্মা? হেমলতা হেসে বললেন, তুই নাম রাখ তাহলে। রেখেছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে আগে ওর নতুন নাম সম্পর্কে জানা। যদি রাজি হয় তখন সবাই এই নামে ডাকবো। ওরও তো পছন্দ আছে। রাজি হবে না মানে? পিটিয়ে রাজি করাবো। মেয়ের কথায় হেমলতা হাসলেন। পূর্ণা বলল, শ্বশুরবাড়ি থেকে গিয়ে আনার মতো একটা ভাই হলো আমাদের। আপাকে যখন বিয়ে দেব, আমি আর প্রান্ত গিয়ে আপাকে নিয়ে আসবো, তাই না আম্মা? অসুস্থ হলে খুব কথা বলে পূর্ণা, মুখ বন্ধ রাখতেই পারে না। অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে। গহীন অন্ধকার। আজ বোধ হয় অমাবস্যা। হেমলতা কালো চাদরের আবরণে ঝাপটি মেরে বারান্দায় বসে আছেন। হাতের কাছে ছুরি লাঠি। গত 3 দিন ধরে ঘরের পাশে পায়ের আওয়াজ শুনে যাচ্ছে। তখন ঘরে মুর্শেদ ছিলেন, তাই যাই হোক পুরুষ তো, তাই সাহসও ছিল বুকে। আজ মুর্শেদ নেই। মুন্নাকে দত্তক নিয়ে বাড়িতে আনার তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন। কবে ফিরবে ঠিক নেই। আজ কিছুতেই ঘুমানো যাচ্ছে না। হাতে নাতে সন্দেহবাদীকে ধরে এই বিপদ থেকে মুক্তি করতে হবে। কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না। চোখ বুজে আসছে হেমলতার। সারাদিন অনেক খাটুনি গেছে। শব্দ শুনে ছপ শব্দ তুলে কেউ আসছে। হেমলতা সতর্ক হয়ে ওঠেন। শক্ত করে ধরলেন লাঠি ছুরি। পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন। অন্ধকারে মুখ পরিষ্কার নয়। আন্তাজে ছুঁড়ে মারলেন হাতের লাঠি। লাঠিটা বেশ ভালোভাবে পড়ল সামনে থাকা ছায়াটির উপর। হাতে ভাঙা আত্মনাদ করে বসে পড়ল মাটিতে। তৎক্ষণে পেছনে ছায়াটি দৌড়ে পালালো। প্রথম জন্যেও পালানোর চেষ্টা করল। হেমলতার জন্য পেরে উঠল না। তিনি আরেকটা লাঠি দিয়ে আবার আঘাত করে বসেন। তার দৃষ্টি থেকে যেন আগুন স্ফুরিত হচ্ছে। আহত ব্যক্তির আত্মচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই।
টর্চের আলোতে চারিদিক আলোকিত হয়ে ওঠে। হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি যেন জানতেন এই ছায়াটি আসার কথা ছিল। আজই শুটিং দলকে বাড়ি থেকে বের করবেন, তবেই শান্তি। হই হুল্লোড় শুনে পদ্মজা, প্রেমা, মুন্না বেরিয়ে আসে। পূর্ণা ঘরেই রইল। চোখের সামনে ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকে গেল পদ্মজা। আর ঠিক তখনই কোথা থেকে যেন আগমন ঘটল মুর্শিদের। আবু জাহেরকে আহত অবস্থায় দেখে সবাই চমকে গেল। তার কপাল বেয়ে রক্ত ঝরছে। ফার্স্ট এইড বক্স আনতে একজন দৌড়ে যায় বাড়ির ভেতর। লেখন কিছু সময়ের জন্য থমকালো। আবুল জাহেদের ক্ষতটা ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হয়। হেমলতা এক হাতে লাঠি বড় দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। লেখন বিস্ময় নিয়ে প্রশ্ন করল, কি হয়েছিল? আপনি ওনাকে আঘাত করেছেন কেন? হেমলতা স্বাভাবিক কণ্ঠে বলল, এই অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘোরাঘুরি করে। তার উদ্দেশ্য খারাপ। লেখন চোখের কোণ দিয়ে পদ্মজাকে দেখে আবু জাহেদকে প্রশ্ন করল, উনি যা বলছেন সত্যি? আবুল জাহেদ গম গম করে উঠল, এখানে আমি আজই প্রথম এসেছি। ঘুম আসছিল না, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। বলা নেই কওয়া নেই, হুট করে উনি আক্রমণ করে বসলেন। কি ব্যথা! কপালে হাত রাখল সে। হেমলতা প্রতিবাদ করলেন ধীর কণ্ঠে, ভুলেও মিথ্যা বলবেন না। আবুল জাহেদ কিছুতে তার উদ্দেশ্য স্বীকার করল না। তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন, আজই এই বাড়ি ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীরে এসে নৌকা ডুববে নাকি? সিনেমার শেষ শুটিংটুকু এখানেই বাকি। শর্ত অনুযায়ী আরও 10 দিনের সময় আছে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন, আমার 3টা মেয়ে নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আঁধারে যুবতী মেয়েদের ঘরের পাশে ঘুরঘুর করবে কেন? কিসের ভিত্তিতে? কাউকে কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে এড়িয়ে লাহারি ঘরে চলে গেলেন হেমলতা। এদের সঙ্গে তর্ক করে শুধু সময় নষ্ট হবে। আবুল জাহেদের ক্ষুব্ধ চাহনি তার নজরে এসেছে বারংবার। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি। পরের দিন সন্দেহের তালিকায় থাকা 4-5 জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন, রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল। ঘরের ডান থেকে পলিথিন কাগজ দিয়ে ঢাকা তুষের স্তূপ রাখা আছে। অসাবধানতায় আবু জাহেদের কাদা মাখা জুতো তুষের স্তূপে পড়ে যায়, তাই তুষে লেগে আছে জুতায়। হেমলতা বাড়ির বারান্দায় সেই জুতো জোড়া দেখতে পান। তুষ বাড়ির আর কোথাও নেই, তাই ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন এক জোড়া জুতোর ছাপ। সেই জুতা যখন আবু জাহেদের পরন, তখন তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হলেন শেয়ালটি আসলে কে। শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেছে। বেশ কিছুক্ষণ তারা নিজেদের মধ্যে আলোচনা চলল। হেমলতা কিছু বলে লাভ নেই, তা প্রত্যেকে বুঝে গেছে, তাই সবাই মুর্শিদকে ধরল। হ্যাঁ, বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি আছে। হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মুর্শিদের চোখ দুটি জ্বলজ্বল করে ওঠে। ঘরে এসে হেমলতার সঙ্গে দুর্দমার ঝগড়া লাগিয়ে দেন। হেমলতা প্রথমে কিছুতেই রাজি হয়নি, তবে শেষ অবধি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে বেশ অস্বস্তি বোধ করেছিলেন। 10 দিনের বদলে 5 দিনের সময় দিলেন। যতক্ষণ এরা বাড়ি না ছাড়বে তিনি শান্তি পাবেন না। তবে একটা স্বস্তির নিঃশ্বাসও ফেললেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা সামলানো গেছে। বেশ গরম পড়েছে আজ। পদ্মজা পার্টিতে বসে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে। আমায় ডাকবি বড় আপা, পূর্ণাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজন মিলেমিশে থাকবি, বুঝেছিস? বুঝছি। আম্মাকে তুইও আম্মা ডাকবি। আমাদের আব্বা আম্মা এখন থেকে তোরও আব্বা আম্মা, বুঝছিস?
মুন্না বিজ্ঞ স্বরে বলল, বুঝছি। হেমলতা রান্না রেখে উঠে আসলেন। মুন্নাকে বললেন, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্মা আপা যেভাবে বলে। মুন্না সরল স্বীকারোক্তি, কয়ামনে। পদ্মজা বলল, কয়ামনে না, বল। আচ্ছা বলবো। মুন্না বাধ্য ছেলের মতো হেসে বলল, আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যান। পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো, মুন্না রে। ছোট আপা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, বল। জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করে বলল, জি ছোট আপা। এই পর্যন্ত ছিল পদ্মজা পর্ব 7। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।